আমি অর্ঘ মুখার্জি এন্ড ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল মুখার্জি কমার্স একাডেমি। আজকে আমরা ক্লাস 11 এর একদম অ্যাকাউন্টসের বেসিক টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। তো বেসিক টপিকের মধ্যে আজকে প্রথমেই আমরা ক্লাস 11 এর, তোমরা জানো যে অলরেডি নতুন সিলেবাস সেমিস্টার প্যাটার্ন চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো তাতে আমাদের যে প্রথম ক্লাস আজকে হতে চলেছে সেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাকাউন্টসের একদম বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেখানে আজকে আমরা প্রথম যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ইভেন্ট। ক্লাস শুরু করার আগে তোমাদের সবাইকে আমি বলে রাখি, টপিকগুলোকে যখন আমি আলোচনা করব তখন তোমরা তোমাদের মোবাইলে সেগুলোকে পজ করে করে নোট ডাউন করে নেবে, যাতে তোমাদের ভবিষ্যৎকালে কোনো বুঝতে অসুবিধা না হয়। নোট ডাউন করা থাকলে তোমার সেটাকে তুমি যখন ঘরে রিভিশন করবে তখন তোমার এতে অনেকটাই হেল্প হবে। তো চলো, আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কাকে বলে? দেখো, অ্যাকাউন্টস যখন আমরা পড়বো তখন তার প্রথম টপিক হচ্ছে যে ইভেন্ট। ইভেন্টকে আমরা বাংলায় বলি ঘটনা। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে একটা সাধারণ বিবৃতি। সাধারণ বিবৃতি কি স্যার? সাধারণ বিবৃতি হচ্ছে গিয়ে জাস্ট সিম্পল একটা টপিক। মনে করা যায় যে আমি কারোর কাছ থেকে পণ্য দ্রব্য বা কাঁচামাল ক্রয় করলাম উৎপাদনের জন্য, তো এটা হচ্ছে একটা ঘটনা। ঘটনা হচ্ছে গিয়ে একটা সাধারণ বিবৃতি। যেমন ধরে নাও যে আমি কোনো কোম্পানির কাছ থেকে কাঁচামাল ক্রয় করলাম উৎপাদন প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য, তাহলে এটা হচ্ছে একটা ইভেন্ট। ওকে, কিন্তু এই ইভেন্টের মধ্যেই যখন আমরা অর্থকে মিশিয়ে দেব, অর্থাৎ কোনো ঘটনাকে যখন আমরা আর্থিক মাপকাঠিতে পরিমাপ করতে পারি, তখন তাকে আমরা বলি লেনদেন। মাথায় রাখবে যে ঘটনা হচ্ছে একটা সাধারণ বিবৃতি, কিন্তু লেনদেন হচ্ছে সেই ঘটনা যদি অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, অর্থাৎ তার একটা আর্থিক পরিমাপ যোগ্যতা থাকবে এবং সংশ্লিষ্ট পক্ষের আর্থিক অবস্থার তাতে পরিবর্তন ঘটবে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার, ঘটনা সাধারণ বিবৃতি কিন্তু লেনদেন, তাতে আবার আর্থিক বিষয়টা কেমন করে আসছে এবং এর ফলে যে সংশ্লিষ্ট পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন কি করে ঘটছে? তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তাতে তোমরা ভালো করে বুঝতে পারবে টপিকটাকে। মনে করো, যদি আমি যখন বলবো যে আমি উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করলাম, তখন সেটা হচ্ছে শুধুমাত্র একটা সাধারণ বিবৃতি, সেটা কিন্তু কোনো ধরনের লেনদেন নয়। কিন্তু যখন আমি বলবো যে উৎপাদনের জন্য 5,000 টাকার কাঁচামাল ক্রয় করলাম, অর্থাৎ যখন আমি এখানে 5,000 টাকার কথা বলছি, অর্থাৎ আমি এই ঘটনাটাকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারছি, তাই এটাকে আমি লেনদেন বলবো। এবং যখন বলছি যে 5,000 টাকার কাঁচামাল ক্রয় করলাম, তখন আমি যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করছি, অর্থাৎ এখানে লেনদেনের দুটো পক্ষ থাকছে। আমি যখন সেই ব্যক্তিকে টাকাটা দিয়ে দিচ্ছি, তখন আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, কারণ আমার কাছ থেকে অর্থ চলে যাচ্ছে এবং সেই ব্যক্তি যাকে আমি টাকাটা দিয়েছি তার কাছে কিন্তু নগদ অর্থটা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের উভয়ের মধ্যেই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। তাই আমরা ঘটনা মানে সাধারণ বিবৃতিকে বুঝি, কিন্তু লেনদেন মানে যদি সেই ঘটনাকে অর্থের মাপকাঠিতে মাপা যায় এবং তার ফলে যদি সংশ্লিষ্ট পক্ষের ওই লেনদেনের মধ্যে যে সমস্ত পক্ষগুলি জড়িত রয়েছে তাদের যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা ট্রানজাকশন নামে চিহ্নিত করতে পারি। তাহলে আশা করি তোমাদের মনে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে ঘটনা কি এবং লেনদেন বা ট্রানজাকশন কি। এরপর তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে ইভেন্ট মানে কি সমস্ত ট্রানজাকশন? বাংলায় তোমাদের যদি বলি, তাহলে তোমাদের যে ব্যাখ্যা যেতে পারে বা জানতে চাইতে পারে যে সমস্ত ঘটনায় কি লেনদেন? তখন তোমার উত্তর হবে না, সমস্ত ঘটনা কিন্তু লেনদেন নয়। ঠিক আছে, এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার। ঠিক আছে, সাধারণত তোমাকে মাথায় রাখতে হবে যে সমস্ত ঘটনা কিন্তু লেনদেন হয় না। সমস্ত ঘটনা কিন্তু লেনদেন হয় না। এবার তুমি বলবে স্যার কেন সমস্ত ঘটনা লেনদেন হয় না? একটু বোঝার চেষ্টা করো। যে সমস্ত ঘটনাগুলোকে আমরা অর্থের মাপকাঠিতে মাপতে পারি সেইগুলোকেই আমরা লেনদেন বলি। অর্থাৎ যে ঘটনাগুলোকে আমরা অর্থের মাপকাঠিতে মাপতে পারবো না এবং যেগুলি ঘটার ফলে ওই ঘটনার সঙ্গে যারা জড়িত সেই সমস্ত পক্ষের কোনো আর্থিক দিক থেকে কোনো অবস্থার পরিবর্তন হবে না, তাকে আমরা কিন্তু কখনোই লেনদেন বা ট্রানজাকশন নামে চিহ্নিত করতে পারবো না। তাহলে আমি তোমাদের কাছে সোজা ভাষায় এটাই বলতে পারি যে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ট্রানজাকশন নয়। প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ট্রানজাকশন নয়, কারণ যে সমস্ত ইভেন্টকে অর্থের মাপকাঠিতে মাপা যায় এবং যে সমস্ত ইভেন্টের ফলে
ওই ইভেন্টের বা ওই ঘটনার সঙ্গে জড়িত যে পক্ষগুলি রয়েছে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলা হয় লেনদেন বা ট্রানজাকশন। কিন্তু সমস্ত ট্রানজাকশন ইভেন্ট, কিন্তু দেখো যে কোনো ট্রানজাকশনই হোক না কেন সেটা তো একটা ইভেন্ট। কেন ইভেন্ট মানে প্রত্যেকটা ইভেন্ট ট্রানজাকশন নয়, প্রত্যেক ঘটনা লেনদেন নয়, কিন্তু প্রত্যেকটা লেনদেন একটা করে ঘটনা। কারণ যে সমস্ত ঘটনাগুলোকে অর্থের মাপকাঠিতে মাপা যাবে তাকে আমরা লেনদেন বলতে পারবো, আর যে সমস্ত লেনদেনকে আমরা অর্থের মাপকাঠিতে মাপতে পারবো না তাকে যে সমস্ত ঘটনাকে আমরা অর্থের মাপকাঠিতে মাপতে পারবো না তাকে আমরা শুধুই ঘটনা বলবো, লেনদেন বলবো না। তাহলে তোমাদের কাছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর টপিক শেষ হয়ে গেছে। এরপর আমি তোমাদের কাছে 4 নম্বর টপিকে লিখে রেখেছি যে ট্রানজাকশন। দেখো যখনই কোনো ট্রানজাকশন ঘটে তখন আমরা হিসাব বইতে প্রথমে সেটাকে লিপিবদ্ধ করি, এটাকে বলা হচ্ছে হিসাব বই। যখনই বলবো তখন তোমাদের মাথায় আসবে সেটা হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টস, সেটাকে আমরা লিপিবদ্ধ করি। ওকে, এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস। দেখো যে কোনো লেনদেনের দুটো দিক থাকে, একটা থেকে ডেবিট দিক আর অপরটা থাকে ক্রেডিট দিক। তাই জন্য কিন্তু একে দ্বিতরফা দাখিলা পদ্ধতি বা দুই তরফা দাখিলা পদ্ধতি বা ইংরেজিতে ডবল এন্ট্রি সিস্টেম বলা হয়। কারণ যে কোনো লেনদেনের দুটো দিক থাকে, একটা ডেবিট দিক এবং আরেকটা হচ্ছে ক্রেডিট দিক। তোমাদেরকে এই কথাটা মাথায় রাখতে লাগবে, যেহেতু লেনদেনের দুটো দিক থাকে, একটা ডেবিট এবং অপরটা ক্রেডিট, এবং যতটা পরিমাণ ডেবিট করা হয় কোনো লেনদেনের ঠিক ততটা পরিমাণই কিন্তু অর্থ ক্রেডিটও করা হয়। তাই একে বলা হয় ডবল এন্ট্রি সিস্টেম বা দুই তরফা দাখিলা পদ্ধতি। এবার জানতে হবে যে কোনো লেনদেনে 3টে হিসাব খাতে সেই লেনদেনকে আমরা ভাগ করতে পারি, মানে লেনদেনগুলোকে আমরা 3টে হিসাব খাতে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, দ্বিতীয় ভাগটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট এবং তৃতীয় ভাগটার নাম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমি তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা পুরো ওটাকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখো, নোট ডাউন করে নাও খাতার মধ্যে, যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো রিয়েল অ্যাকাউন্ট কি, নমিনাল অ্যাকাউন্ট কি আর পার্সোনাল অ্যাকাউন্ট কি, তার আগে তাদের বাংলা নামগুলোকে তোমার সাথে পরিচয় করিয়ে দিই। চলো, রিয়েল অ্যাকাউন্টের বাংলা নাম হচ্ছে সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত, নমিনাল অ্যাকাউন্টের বাংলা নাম হচ্ছে নামিক হিসাব খাত, পার্সোনাল অ্যাকাউন্টের বাংলা নাম হচ্ছে ব্যক্তি সম্পর্কীয় হিসাব খাত। এবার যখনই কোনো লেনদেনগুলিকে ঘটে তখন লেনদেনগুলিকে ক্রমান্বয়ে আমরা প্রথমে জার্নালে লিখি, জার্নাল থেকে বাংলায় আমরা জাবেদা বলি, জার্নাল থেকে আমরা খতিয়ানে লিখি মানে লেজারে লিখি, এবং তারপর আমরা ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিলে লিখি, তারপর আমরা ক্রয় বিক্রয় হিসাব খাত মানে ট্রেডিং অ্যাকাউন্টে লিখি, তারপরে আমরা লাভ ক্ষতি হিসাব খাত বা পিএল অ্যাকাউন্টে লিখি, এবং লাস্টে সেখানে আমরা উদ্বর্তনপত্র বা ব্যালেন্স শিটে লেখা হয়। বোর্ডে যেহেতু অত জায়গা নেই তাই আমি এমনি করে লিখেছি, তোমরা কিন্তু খাতায় স্পষ্ট করে লিখে নেবে। ওকে, উদ্বর্তনপত্র বা ব্যালেন্স শিটে লেখা হয়। তার মানে যখনই কোনো লেনদেন ঘটছে তখন আমরা তাকে প্রথমে কোথায় লিখছি, বুকস অফ অ্যাকাউন্টসে লিখছি। বুকস অফ অ্যাকাউন্টসের মধ্যে প্রথম ভাগ হচ্ছে জার্নাল, যাকে বাংলায় আমরা জাবেদা বলি, দ্বিতীয় হচ্ছে খতিয়ান, যাকে আমরা বলি লেজার, তৃতীয় হচ্ছে রেওয়ামিল, যাকে আমরা বলছি ট্রায়াল ব্যালেন্স, তারপর হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব খাত, যাকে আমরা বলছি ট্রেডিং অ্যাকাউন্ট, তারপর হচ্ছে লাভ ক্ষতি হিসাব খাত প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এবং উদ্বর্তনপত্র বা যাকে আমরা বলছি ব্যালেন্স শিট। এরপরে আমরা পড়ছি 7 নম্বরে। 7 নম্বর পয়েন্টে দেখো তোমাদের কাছে বলা হচ্ছে যে রিয়েল অ্যাকাউন্টের স্যার যে প্রথম ভাগটা আপনি বললেন, সেই রিয়েল অ্যাকাউন্টের মানে হচ্ছে কি সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত। হ্যাঁ ঠিকই, কিন্তু এখানে শুধুমাত্র সম্পত্তি নিয়ে আলোচনা করা হয় না, সম্পত্তির পাশাপাশি এখানে দায়কে নিয়েও আলোচনা করা হয়। দেখো নামে কিন্তু খালি বলেছে সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত, কিন্তু সম্পত্তি অ্যাজ ওয়েল অ্যাজ লাইবিলিটি বা দায় নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়। সম্পত্তির ইংরেজি নাম হচ্ছে অ্যাসেটস, দায়ের ইংরেজি নাম হচ্ছে লাইবিলিটিস। এইগুলো নোট ডাউন করে রাখবে, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। অ্যাসেটস মানে কি, অ্যাসেটস মানে হচ্ছে যেখানে আমরা বর্তমানে কোনো সুবিধা পাচ্ছি বা ভবিষ্যৎকালে যার থেকে কোনো সুবিধা পেতে পারি তাকে আমরা অ্যাসেটস বলে চিহ্নিত করি। অ্যাসেটস মানে হচ্ছে যেখানে আমরা বর্তমানে কোনো সুবিধা পাচ্ছি বা ভবিষ্যৎকালে কোনো সুবিধা পাবো। অ্যাসেটসের কয়েকটা উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য দেওয়া হচ্ছে। অ্যাসেটসের কয়েকটা এক্সাম্পল হচ্ছে বিল্ডিং, ফার্নিচার, গুডউইল, ট্রেডমার্ক, ডেটার্স। এবং ডেটার্সের পাশে দেখো আমি পাশে লিখে রেখেছি যাকে ধারে দ্রব্য বিক্রি করা হয়। ওকে, অ্যাসেটস মানে কি বললাম, বিল্ডিং। দেখো বাবু তোমাদের কাছে যে বিল্ডিং রয়েছে, একটা যখন বিজনেস গড়ে তোলা হয় তাতে একটা বিল্ডিং এর প্রয়োজন পড়ে, এবং বিল্ডিং হচ্ছে এক ধরনের অ্যাসেটস বা সম্পত্তি। ফার্নিচার এটা এক ধরনের অ্যাসেটস, কারণ এগুলো ব্যবসার ক্ষেত্রে কাজে লাগে। গুডউইল, গুডউইল মানে হচ্ছে বাংলায় আমরা তাকে সুনাম বলি।
সুনাম কেন? সুনাম কেনার জন্য সম্পত্তি কেন? সুনাম হচ্ছে প্রতিষ্ঠানের মানে একটা দীর্ঘদিনের যে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিষ্ঠান যে কঠোর পরিশ্রম করে তার নাম অর্জন করছে ব্যবসায়িক জগতে, সেটাকে বলা হচ্ছে সুনাম বা তার ব্যবসার রেপুটেশন। ওকে, এটা কিন্তু তার ক্রেতা বা কাস্টমারকে আকর্ষণ করে এবং ব্যবসায়িক যে গ্রোথ বা ব্যবসার যে শ্রীবৃদ্ধি তাতে সাহায্য করে। ট্রেডমার্ক, ট্রেডমার্ক হচ্ছে ব্যবসায়িক চিহ্ন। ব্যবসায়িক চিহ্ন কি ধরনের জিনিস হয় না, ধরো কেউ বললো মা মার্কা সর্ষের তেল, ঠিক আছে, যে মার্কা মানে এমন একটা মার্কা বা মার্ক, ট্রেডমার্ক মানে হচ্ছে ব্যবসায়িক চিহ্ন, এমন একটা মার্ক বা চিহ্ন যেটা ওই প্রোডাক্টকে বাজারে ওই জাতীয় প্রোডাক্টগুলো থেকে আলাদা করে। যখন আমি বলছি সিংহ মার্কা নারকেল তেল, তখন কি বোঝাচ্ছে যে সিংহ মার্কা, অর্থাৎ যে নারকেল তেলের মধ্যে মার্কা ওয়ার্ডটা কি ধরনের আছে, সিংহের মতো, মানে সিংহ মার্কা যুক্ত নারকেল তেল, তখন হচ্ছে গিয়ে সেটা ক্লাসিফাই করে দিচ্ছে একটা বিশেষ ব্র্যান্ডকে। তখন আমরা তাকে কি বলছি যে ট্রেডমার্ক। ট্রেডমার্ক তাহলে আমাদের কিন্তু কাস্টমারকে আকর্ষণ করতে সাহায্য করে, তাই এটাও এক ধরনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডেটার্স। ডেটার্স কি না, যাদেরকে আমি ধারে পণ্য বিক্রি করি তাদেরকে আমরা ডেটার্স বলি। তুমি বলবে স্যার ডেটার্স কি ধরনের সম্পত্তি? দেখো, যদি আমি কাউকে ধারে মাল বিক্রি করি, হয়তো আজকে তার কাছে টাকা পেলাম না, কিন্তু ভবিষ্যৎকালে সেই ব্যক্তির কাছ থেকে আমি টাকা পাবো, তাই সে আমার কাছে এক ধরনের সম্পত্তি। রাম, শ্যাম, যদু, মধু, যাদেরকে আমি ধারে পণ্যদ্রব্য বিক্রি করেছি এবং ভবিষ্যৎকালে তাদের কাছে আমি টাকা পাবো, তারাই হচ্ছে কি আমার কাছে ডেটার্স। ডেটার্স হচ্ছে এক ধরনের সম্পত্তি। দেখো, তোমাদের সম্পত্তির সংজ্ঞায় প্রথমেই বলেছিলাম না, যে সমস্ত দ্রব্যগুলি থেকে বর্তমানে বা ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা পাবো। তাহলে বর্তমানে হচ্ছে বিল্ডিং, ধরো বিল্ডিং ব্যবহার করছি উৎপাদনের কাজে, ধরো আমি এখানে কারখানা তৈরি করলাম, ভবিষ্যৎকালে টাকার দরকার পড়লে বিল্ডিং বিক্রি করে দিলাম। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাসেটস। এরপর হচ্ছে সিম্পল উদাহরণ লায়াবিলিটিস। লায়াবিলিটিস কে বাংলায় বলা হয় দায়। দায় কি ধরনের একটু দেখি। ব্যাংক লোন, ক্রেডিটর্স। ব্যাংক লোন কি, ধরো তুমি ব্যবসা বাড়ানোর জন্য কারোর কাছ থেকে লোন নিতে পারো, পার্সোনাল রাম, শ্যাম, যদু, মধু কারোর কাছ থেকে লোন নিতে পারো, অথবা তুমি ব্যাংকের কাছে গিয়েও লোন নিতে পারো। ব্যাংকের কাছ থেকে যখন আমরা লোন নিচ্ছি তখন কিন্তু আমাকে ভবিষ্যৎকালে গিয়ে সেই অর্থ পরিশোধ করতে হবে, তাই ব্যাংক লোন হচ্ছে এক ধরনের লায়াবিলিটি। মাথায় রাখতে লাগবে লায়াবিলিটি মানে কি, যে সমস্ত দায়গুলি বর্তমানে বা ভবিষ্যৎকালে প্রদান করতে হবে তাকে বলা হচ্ছে লায়াবিলিটি। তো ব্যাংক লোন এক প্রকার লায়াবিলিটি। এবং ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে কি, দেখো ডেটার্স, ডেটার্স তোমরা DEBTORS কিন্তু বি এর উচ্চারণ করবো না, কিন্তু ক্রেডিটর্স কি, ক্রেডিটর্স হচ্ছে গিয়ে যাদের কাছ থেকে আমি ধারে পণ্যদ্রব্য ক্রয় করেছি, বা ধরো আমি যদি কারোর কাছ থেকে ধারে পণ্যদ্রব্য ক্রয় করি তাহলে তো তাকে ভবিষ্যৎকালে কি আমাকে টাকা দিতে লাগবে, তাহলে ক্রেডিটর্স হচ্ছে এক ধরনের দায় বা ইংরেজিতে যাকে আমরা বলি লায়াবিলিটিস। তাহলে আমরা যে প্রথম টপিকটা করলাম আজকে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে দুটো ব্যাপার আছে, অ্যাসেটস আর একটা হচ্ছে লায়াবিলিটিস। অ্যাসেটস আর লায়াবিলিটিস, দেখো অ্যাসেটস এর উদাহরণ এবং লায়াবিলিটিস উদাহরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। নেক্সট টপিক হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো স্যার? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে বিভিন্ন ধরনের আয়, ব্যয়, খরচ, ক্ষতি। আয়, ব্যয়, খরচ, ক্ষতি এগুলোকে নিয়ে হয় নমিনাল অ্যাকাউন্ট। কি কি বললাম? আয়, ব্যয়, খরচ, ক্ষতি। যেমন ধরো তোমার হচ্ছে পারচেজ, সেল, ঠিক আছে। পারচেজ হচ্ছে এক প্রকারের এক্সপেন্সেস, ঠিক আছে, তাহলে এটা এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের বাংলা নাম হচ্ছে নামের হিসাব, নোট ডাউন করে রাখবে। সেল, সেল হচ্ছে এক প্রকারের আমার আয় মানে ইনকাম, ঠিক আছে। যেমন পারচেজ আমার কাছে এক্সপেন্সেস, সেল হচ্ছে আমার কাছে ইনকাম। স্যালারি, স্যালারি এক প্রকারের এক্সপেন্সেস। ইলেকট্রিসিটি বিল, দেখো ব্যবসা করার জন্য তুমি ধরো যে জায়গায় তুমি দোকানে ব্যবসা করছো তাতে একটা ইলেকট্রিসিটি বিল আসছে, সেটা তোমার এক প্রকারের খরচ। যে স্টাফদের দেখেছো তাদেরকে স্যালারি পে করতে হচ্ছে, সেটাও তোমার এক প্রকারের ব্যবসার খরচ। তাদের টিফিন এক্সপেন্সেস ব্যবসার খরচ। প্রিন্টিং এন্ড স্টেশনারি, ধরো তুমি কোনো বিল প্রিন্টিং করাচ্ছ বা সামান্য ধরো পেন, পেন্সিল, খাতা, কলম যেগুলো লাগে একটা ব্যবসা করতে গেলে, সেই সমস্ত যাবতীয় খরচগুলো কিন্তু তোমার ব্যবসায়িক খরচ বলে মনে করা হয়। তো নমিনাল অ্যাকাউন্টে আয়, ব্যয়, খরচ, ক্ষতিগুলোকে আমরা কাউন্ট করি। এছাড়া ইন্টারেস্ট রিসিভ, অনেক সময় আমরা ব্যাংকে টাকা রাখি তো সেখান থেকে আমরা সুদ পাই, সেখানে হচ্ছে ইন্টারেস্ট রিসিভ। ডিসকাউন্ট অ্যালাউড, যখন আমরা কোনো দ্রব্য ধরো মার্কেটে কারোর কাছ থেকে কোনো দ্রব্য আমরা বিক্রি করছি মার্কেটে, তখন আমি যদি তাকে ডিসকাউন্ট দিই তাহলে সেটাও আমার কাছে এক প্রকারের খরচ। ধরো কেউ আমার দোকানে কোনো প্রোডাক্ট কিনতে আসলো, দিয়ে বললো স্যার কিছু ডিসকাউন্ট হবে না, আমি বললাম নিশ্চয়ই হবে। দিয়ে তাকে যে ছাড়টা আমি দেবো সেই ছাড়টাই ওকে ইংরেজিতে বলা হয় ডিসকাউন্ট অ্যালাউড। মাথায় রাখতে লাগবে ডিসকাউন্ট অ্যালাউড কিন্তু এক প্রকারের খরচ। এছাড়া আছে ডিসকাউন্ট রিসিভ, যখন আমি
কাউকে দ্রব্য বিক্রি করছি তখন আমি তাকে ডিসকাউন্ট দিচ্ছি, তাই ডিসকাউন্ট অ্যালাউড তখন হচ্ছে কি এক প্রকারের খরচ। কিন্তু যখন আমি কারোর কাছ থেকে পণ্য দ্রব্য ক্রয় করছি তখন কিন্তু তার কাছ থেকে আমি ডিসকাউন্ট ক্লেম করছি, মানে বলছি যে আমি তো এতগুলো পণ্য দ্রব্য কিনলাম তাহলে আমায় কিছু ছাড় দিন, তখন হচ্ছে ডিসকাউন্ট রিসিভ। মাথায় রাখবেন ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে এক্সপেন্সেস, কিন্তু ডিসকাউন্ট রিসিভ হচ্ছে ইনকাম। ডিসকাউন্ট অ্যালাউড এক্সপেন্সেস যখন আমি কাউকে সেল করছি তখন আমি ডিসকাউন্ট তাকে অ্যালাউ করছি, এবং যখন আমি কারোর কাছ থেকে প্রোডাক্ট কিনছি তখন আমি তার কাছে ডিসকাউন্ট রিসিভ করছি। ওকে, এরপরে আমাদের তৃতীয় নম্বর যে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো? দেখো রাম, রহিম, টাটা লিমিটেড, অজন্তা প্রাইভেট লিমিটেড, এইগুলো হচ্ছে কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টকে বাংলায় বলা হচ্ছে ব্যক্তি সম্পর্কে হিসাব কাজ, অর্থাৎ এখানে কোনো একটা ব্যক্তির নাম থাকতে পারে, সেটা রাম, রহিম, টাটা লিমিটেড, অর্ঘ, রাম, হরি, যে কোনো প্রকারের নাম থাকতে পারে, সেটাকে আমরা বলছি পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আজকে আমরা ক্লাসে কি শিখলাম একবার রিভিশন করে নিই। ইভেন্ট, ট্রানজাকশন, প্রত্যেকটা ইভেন্ট ট্রানজাকশন নয়, কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশন একটা ইভেন্ট। ট্রানজাকশন গুলোকে বুকস অফ অ্যাকাউন্টসে লেখা হয়। অ্যাকাউন্টসের আবার যখন আমরা ভাগ করব তখন দেখতে পাবো যে অ্যাকাউন্টকে তিনটে ভাগে ভাগ করা যায়, রিয়েল, নমিনাল, পার্সোনাল, এবং প্রত্যেকটা ট্রানজাকশনের দুটো দিক থাকে, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ভাগ হচ্ছে সম্পত্তি মানে অ্যাসেটস, দায় মানে হচ্ছে লায়াবিলিটি। সম্পত্তির উদাহরণ কি কি আছে? বিল্ডিং, ফার্নিচার, গুডউইল। লায়াবিলিটির एग्जांपल কি আছে? ব্যাংক লোন, ক্রেডিটর্স। নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো আছে? যাবতীয় আয়, ব্যয়, খরচ এবং ক্ষতি যেগুলো ব্যবসা করার জন্য লাগে সেগুলো উদাহরণ কি আছে? পারচেজ, সেল, রেন্ট, স্যালারি, ইন্টারেস্ট রিসিভ, এইগুলো। এবং পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় নম্বর যে অ্যাকাউন্টের ভাগ সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সেগুলো কোনগুলো? যে কোনো ব্যক্তির নাম, যেমন রাম, রহিম, টাটা, অজন্তা প্রাইভেট লিমিটেড, এইগুলো হচ্ছে কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে সবথেকে বেশি তোমাকে জিনিসটা মাথায় রাখতে লাগবে অ্যাকাউন্টের। নেক্সট ক্লাসে আমরা রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস এতটুকু রইল। ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে, যাতে এবং তাতেও যদি তোমাদের ধরো কোনো ডাউট থেকে ক্লাসের পর তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব 100% যে তোমাদের সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার। ওকে।